রায়ান তখনই হঠাৎ তাকায় ওর দিকে। প্রথমবারের মতো শান্ত চারপাশে আলো আঁধারির মাঝে মিথিলাকে দেখে বুকটা কেমন যেন থমকে যায়। এই মেয়েটি, যার সাথে কিছুক্ষণ আগেও তার কোনো সংজ্ঞা ছিল না, আজ হঠাৎ করেই হয়ে গেছে জীবনের দায়। মিথিলা একবার তাকায় তার দিকে। ভেজা চোখ, ক্লান্তি, লজ্জা আর অপমানের ভারে নুয়ে যাওয়া এক মুখ, কিন্তু তাতেও যেন অদ্ভুত এক স্নিগ্ধতা লুকিয়ে আছে। রায়ানের গলা শুকিয়ে যায়। গলার ভেতর আটকে থাকা কিছু একটা ঠেলেও বের হতে চায় না। সে মুখ ফিরিয়ে ফোন বের করে, নম্বর ডায়াল করে রুহানকে। কণ্ঠ শুকনো, ঠান্ডা কিন্তু দৃঢ়। তুই কোথায়? এত রাতে? এক্ষুনি আয়, সাথে ঈশানদের নিয়ে আয়। কিন্তু কি? এসো, এসে যা, কিছু ব্যাখ্যা দেওয়ার মতন জায়গা নেই। ফোনটা কেটে দেয় সে। এরপর ধীরে ধীরে মিথিলার পাশে গিয়ে দাঁড়ায়। কিছু বলে না, শুধু চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। তাদের চারপাশে যেন রাতটা হঠাৎ করেই আরও ভারী হয়ে ওঠে। এক অচেনা বন্ধনের শুরু, যেখানে ভালোবাসা নয়, ছিল শুধু পরিস্থিতির চাপে মাথা নিচু করা দুইটা প্রাণ। রাত প্রায় শেষ। গলি কাঁপিয়ে কয়েকটা বাইকের শব্দ ধীরে ধীরে থামে। রাস্তার মোড়ে আলো ফেলে চারপাশটা হঠাৎ আরও বেশি নিস্তব্ধ হয়ে ওঠে। প্রথম বাইক থেকে নামে রুহান। চোখে একটা দুশ্চিন্তার রেখা স্পষ্ট। তার পেছনে ঈশান, সাব্বির আর জনি দ্রুত নেমে পড়ে। রায়ান? রুহান দৌড়ে আসে, একটানা হাঁপাতে হাঁপাতে দাঁড়ায় ওর সামনে। কি হয়েছে এখানে? এত রাতে ফোন দিয়ে এমন গলায় বললি, আমরা তো ভয়ে শেষ। রায়ান চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে যেন একটা ঝড় ঘুরছে, আশাহত, বিধ্বস্ত। একবার পাশে তাকায়। ওখানে তখনও দাঁড়িয়ে আছে মিথিলা, মাথায় ওড়না, চোখে টলমল পানি। এক মুহূর্ত চুপ করে থেকে রায়ান নিচু গলায় বলে, আমার বিয়ে হয়ে গেছে। সবাই যেন হঠাৎ জমে যায়। জনি এগিয়ে আসে। তুই কি পাগল ফেলি নাকি? কাকে বিয়ে করলি? ঈশান তীব্রভাবে বলে। এটা কেমন রকমের প্রাঙ্ক ভাই? রায়ান কোনো কথা না বলে ফোন বের করে একটা ভিডিও চালায়। সেখানে বিয়ের সেই রাতের দৃশ্য, আশেপাশের লোকের শোরগোল, আর তার ও মিথিলার মুখ, ক্যাপশন ভরা কুরুচিপূর্ণ কথায়। ভিডিওটা চলতেই থাকে। জনির মুখ শুকিয়ে যায়। সাব্বির থ হয়ে তাকিয়ে থাকে। দোস্ত ভাইরাল করে দিছে? জনির কণ্ঠ কাঁপে। ঈশান দাঁত চেপে বলে, এই লোকগুলো কারা? খুঁজে বের করতে হবে। রুহান ধীরে ধীরে রায়ানের সামনে এসে দাঁড়ায়। খুব শান্ত গলায় বলে, তুই বল কিভাবে এটা ঘটলো। রায়ান একবার গভীরভাবে রুহানের চোখে তাকায়। তারপর ধীরে ধীরে সবটা বলে। কিভাবে মিথিলা তার বাবার ওষুধ আনতে আসছিল, কিছু ছেলে ওকে বাজে কথা বলছিল, সে প্রতিবাদ করায় তারা লাঠিসোঁটা নিয়ে আসে। তারপর আশেপাশের মানুষ জড়ো করে ওদের ফাঁদে ফেলে। আমার কিছু বলার আগেই তারা বলে দেয় আমরা খারাপ কাজে জড়িত। তারপর লোকজন চপ দেয়, বিয়ে করতেই হবে বাধ্য হয়ে। এবার রায়ান হালকা থেমে একবার মিথিলার দিকে তাকায়। সে তখনও দাঁড়িয়ে, মুখে কষ্টের ছাপ স্পষ্ট, চোখে পানি জমে আছে, কিন্তু কারো সামনে ভেঙে পড়ছে না। তার মাথায় এখনও সেই ওড়নাটা, হাতে চুড়ি, নাকে ছোট্ট একটা নাকফুল, সব কিছু মিলিয়ে অদ্ভুত এক স্নিগ্ধতা, যা রায়ান এই প্রথম খেয়াল করলো। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ঝিমঝিম করে ওঠে। সে ফিসফিস করে বলে, ওর বাবার শরীর খারাপ, এখনও জানে না ওর মেয়ে এমনভাবে বিয়ে হয়ে গেছে। এভাবেই। রুহান ধীরে ধীরে এগিয়ে আসে মিথিলার দিকে। গলার স্বর কোমল কিন্তু দৃঢ়। তোমাদের এই বিয়ে আমরা মানি। ভুল সময়ে ভুল পরিস্থিতিতে যা হয়েছে সেটা ভুল ছিল না, ভুল হচ্ছে এখন। যদি আমরা এটা দায়িত্ব না নিই, ভিডিওটা ভাইরাল হয়েছে, এখন যদি পরিবার মানতে না চায় তাহলে শুধু তোমাদের না, দুই পরিবারের মুখেই কালি পড়বে। রায়ান কিছু বলে না, শুধু একবার মিথিলার দিকে তাকায়। তার সাজসজ্জা এখনও অক্ষত, কিন্তু চোখজোড়া লাল। বুকের ভেতরে কিছু একটা যেন চুইয়ে পড়ছে রায়ানের, কিন্তু সে আবার চোখ ফিরিয়ে নেয়। রুহান বলে, আমি কথা দিচ্ছি, আমি দুই পরিবারকে বোঝাবো, আবার নিয়ম মতো হালখাতায় তোমাদের বিয়ে দেব, যেন কেউ কিছু বলার সুযোগ না পায়। একটু চুপ করে থাকে, তারপর মিথিলার দিকে তাকায়। তুমি কি কিছু বলতে চাও মিথিলা?
মিথিলা একবার চোখ তুলে রুহানের দিকে তাকায়। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। তারপর হঠাৎ ফিসফিস করে বলে, আমার বাবা খুব অসুস্থ, আমাকে ওনার কাছে নিয়ে চলুন দয়া করে। সবার বুকটাই কেঁপে ওঠে। রুহান মাথা নাড়ে। চলো আমরা যাচ্ছি। রায়ান নিজের বাইকটা এগিয়ে নেয়। মিথিলা ধীরে ধীরে গিয়ে উঠে বসে। কোনো শব্দ নেই, শুধু মাথায় ওড়না ধরে নিজের মুখটা একটু ঢাকে। রায়ান একটুও পেছনে তাকায় না, কিছু বলে না, কিন্তু তার হাতের মুঠি শক্ত হয়ে আসে। রুহান, ঈশান, জনি, সাব্বির সবাই বাইকে ওঠে। কাফেলার মতো ছুটে চলে তারা। রুহানরা মিথিলার বাড়ির সামনে এসে থামে। মিথিলা আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে বাইক থেকে নেমে পড়ে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে হাহাকার, কান্নার চাপা আওয়াজ। মুহূর্তেই মিথিলার বুক ধক করে ওঠে। কিছু একটা ভয়ানক হয়েছে, সে বুঝতে পারে। রুহান, রায়ান, ঈশান, জনি, সাব্বির সবাই থমকে দাঁড়িয়ে যায়। চারপাশের বাতাসটাও যেন ভারী হয়ে এসেছে। মিথিলা ছুটে ঘরের ভেতর ঢোকে। ভেতরে বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছে। কারো চোখে কান্না, কারো মুখে শোকের ছায়া। মেঝেতে বসে আছেন তার মা, বুক চাপড়ে কাঁদছেন। আর পাশে তার বাবার নিথর দেহ। এক মুহূর্তে মিথিলার চারপাশ থেমে যায়। শব্দ বন্ধ, চোখ স্থির, নিঃশ্বাস আটকে যায় বুকের ভেতর। তারপর এক চিৎকার করে সে ভেঙে পড়ে বাবার পাশে। বাবা! সেই চিৎকার যেন ঘরের দেওয়াল ভেদ করে আকাশ কাঁপিয়ে দেয়। সে বাবার মুখে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা দেখো, আমি ওষুধ নিয়ে এসেছি, তুমি চোখ খুললো, কথা বলো আমার সঙ্গে। বাবা, আমি আসছি বলেছিলাম না, প্লিজ। তারপর আর নিজেকে ধরে রাখতে না পেরে বুক ফাটিয়ে কাঁদে। বাবা! তার গলার শব্দ কাঁপে, বুক দুলে ওঠে এবং শরীর থেকে সমস্ত শক্তি যেন এক নিমেষে নিঃশেষ হয়ে যায়। সে পড়ে যেতে নিলে রায়ান তাকে ধরে ফেলে, নিজের বাহুতে জড়িয়ে নেয়। মেয়েটা এখন শুধু একটা ভাঙা আত্মা, চোখে অন্ধকার, কণ্ঠে বিষাদ। রায়ান তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। কেউ কেউ এগিয়ে আসে জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু রায়ান হাত তুলে বলে, না, এখন না, অনেক কিছুই গেছে ওর উপর দিয়ে। ওকে একটু সময় দিন, ঘুম হোক, সকাল হোক। তার গলার স্বরটা কেমন কেঁপে ওঠে, যেন নিজের অজান্তেই কষ্টে জড়িয়ে গেছে। মিথিলার মা তখন মিথিলার পাশে বসে কান্না করতে করতে বলে, কোথায় ছিলি মা তুই? হসপিটাল থেকে আসতে কত সময় লাগে রে? কেন দেরি করলি? তার গলা কাঁপে। তোর বাবা শেষ নিঃশ্বাসের আগেও শুধু তোর কথাই বলছিল, মিথিলা আসছে তো, ঠিক আসবে তো, বারবার বলছিল। তুই ওষুধ নিয়ে আসলি না কেন মা? তার কণ্ঠে কোনো দোষ নেই, শুধু অপার বেদনা। ঘরে থাকা লোকজন রুহানদের দিকে তাকিয়ে থাকে প্রশ্নবোধক চোখে। এই ছেলেগুলো কারা? নির্বাক জিজ্ঞাসা তাদের চোখে মুখে। মিথিলার মা রুহানদের চিনে ফেলেন। তাদের বড় মেয়েকে আগেও সাহায্য করেছিল, তবে এত রাতে হঠাৎ করে এভাবে এলো কিভাবে? মনেও প্রশ্ন জাগে, কিন্তু এখন কোনো প্রশ্নের সময় না। রুহান পরিস্থিতি বুঝে নেয়, এখন কিছু বললে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। সে শান্তভাবে বলে, আমরা একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কয়েকজন ছেলে মিথিলাকে রাস্তায় হ্যারাস করছে। আমরা গিয়ে ওকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিচ্ছি। কেউ বিশ্বাস করে, কেউ করে না, তবে এখন কেউ মুখ খুলে কিছু বলে না। সবাই শোকগ্রস্ত। রুহান চোখে এক ধরনের দৃঢ়তা রাখে। এ বাড়িতে আজ যা হয়েছে সেটা শুধুই মৃত্যু নয়, একটা জীবনের মোড় ঘুরে গেছে। মিথিলার জীবনের, রায়ানের জীবনের, সবার। সকাল হয়ে গেছে, চারপাশে পাখির কিচিরমিচির ডাক, সূর্যের আলতো আলো উঠান ছুঁয়ে গেছে। তবু মিথিলাদের বাড়িতে যেন একটা অদৃশ্য অন্ধকার ছড়িয়ে আছে, একটা নীরবতা, এক গভীর শোক। রাতভর যারা পাশে ছিল অনেকেই এখন বাড়ি ফিরে গেছেন, তবে ঘনিষ্ঠ আত্মীয়রা এখনও আছে, চোখে লাল ভাব, মুখে বিষণ্ণতা। রুহানরা কারোরই মন হলো না ফিরে যাওয়া, তারা মিথিলাদের উঠানেই ছিল। এই দুঃসময় তাদের ছুঁয়ে গেছে অজান্তেই। রায়ান এক কোণে বসে চুপচাপ ভাবছিল, কি থেকে কি জানি হয়ে গেল। একটা রাত যেন একটা জীবন বদলে দিল। একটা মেয়ে যে হাসে, চঞ্চল ছিল, আজ তাকে দেখে মনে হয় তার ভেতরে আলো নিভে গেছে। এদিকে মিথিলার বড় আপুকে কিছু জানানো হয়নি এখনো। তারা সবাই জানে এমন খবরে সে ভেঙে পড়বে। সদ্য মা হয়েছে সে,
যদি কোনো ঝাঁকুনি লাগে বাচ্চারও ক্ষতি হতে পারে, কিংবা তার ক্ষতেও হতে পারে ইনফেকশন। তবে দুলাভাই এসেছেন, চুপচাপ সব কিছু সামলাচ্ছেন। এমন সময় মিথিলার চোখে আলো ফেরে। সে ধীরে ধীরে উঠে বসে, চোখে ক্লান্তি, মন খালি, আর কান্নার শক্তিও যেন আর নেই তার। সে চুপচাপ উঠোনের দিকে হেঁটে যায়। সেখানে খাটিয়ায় রাখা আছে তার বাবার দেহ। হাওয়ার দোলায় কাফনের কাপড় একটু নড়ে, আর সেই দৃশ্যটা যেন বুকের গভীরে ছুরি হয়ে বিঁধে যায়। বসে পড়ে বাবার পাশে। রায়ান তাকে দেখে দাঁড়িয়ে পড়ে। সে কি যাবে? কি বলবে? মিথিলাকে সান্ত্বনা দেওয়া যায় এমন কোনো শব্দ আছে কি? সে একবার রুহানের দিকে তাকায়। রুহান চোখের ভাষায় বলে, যা, ওর পাশে দাঁড়া। রায়ান এগিয়ে গিয়ে ধীরে মিথিলার কাঁধে হাত রাখে। মিথিলা কেঁপে ওঠে, পেছন ফিরে তাকায়। তার চোখে ক্লান্তি, বিস্ময়, কষ্ট আর ভরসার মিশ্র আবেগ। এক রাতে কত কিছু হয়ে গেল। তার আপুর কোলে এসেছে নতুন জীবন, আর তার নিজের চোখের সামনে চলে গেছে এক পরিচিত ছায়া, তার বাবা। আর সে বিয়ের মতো একটা বাঁধনে জড়িয়েছে। মনের গভীর থেকে ভেসে আসে, জন্ম মৃত্যু বিয়ে সবাই আল্লাহর হাতে। জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। কেউ জানে না কিভাবে কখন কোন অধ্যায় খুলে যায়। মিথিলা রায়ানের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার ঠোঁট কেঁপে ওঠে। সে চোখের জল আটকে রাখতে চায়, কিন্তু ব্যর্থ হয়। আবার মুখ ফিরিয়ে নেয় সে। চুপচাপ বসে থাকে তার বাবার নিথর দেহের পাশে। ঠিক তখনই দরজার সামনের রাস্তা ধরে ধীরে ধীরে এক রিকশা এসে থামে। রোদে ভেজা সকালে রিকশার চাকায় ধুলোর ছিটে ওঠে, আর সেই ধুলোর ভেতর থেকে যেন উদ্ভাসিত হয়ে নামে তিনটি অবয়ব। রিকশা থেকে আগে নামে রুহি, তার পাশে তার মা। চোখে দীর্ঘ এক রাতের ক্লান্তি, মুখে উদ্বেগের ছায়া। পেছনে দাঁড়িয়ে ছোট্ট জুহি, চোখে অজানা ভয়, আর মুখে চুপচাপ জিজ্ঞাসা। রুহির চোখ ধীরে ধীরে ঘুরে যায় উঠানের দিকে। খাটিয়ার ওপর সাদা কাফনের কাপড় ঢাকা নিথর দেহটা। এক মুহূর্তে যেন তার বুকের ভেতর ভেঙে পড়ে সব কিছু। চোখ বিস্ফোরিত হয়, ঠোঁট কেঁপে ওঠে। সে বুঝে ওঠার আগে তার পা আপনা আপনি ছুটে চলে মিথিলার দিকে। রুহানের চোখ পড়ে সেই দৃশ্য। তাকে আর তার বন্ধুদের যেন ঘিরে ধরে এক ধরনের নিঃশব্দ বিস্ময়। রুহান তাকিয়ে থাকে রুহির দিকে। তার ভেতর কেমন যেন অচেনা এক অনন্যাভূতি খেলে যায়, কিন্তু সে মুখে কোনো অভিব্যক্তি ফোটায় না, শুধু গভীর ধীর দৃষ্টিতে রুহিকে দেখে যায়। মিথিলা রুহির কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকায়। রুহিকে দেখে ভেঙে পড়ে সে। যেন কোনো শক্তি ছিল যেটুকু, সেটাও ভেঙে গেছে এই চেনা মুখটা দেখেই। রুহি ছুটে এসে মিথিলাকে জড়িয়ে ধরে। মিথিলা। তার কণ্ঠে ব্যথা, কান্না আর সান্ত্বনার মিশেল। মিথিলা নিজের যন্ত্রণার ভার আর বইতে পারে না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, রুহির বুকের মাঝে মুখ লুকিয়ে। রুহিও নিজের চোখের জল আটকাতে পারে না, তবে তার কান্না নীরব, চোখ বেয়ে চুপচাপ গড়িয়ে পড়ে অশ্রুধারা। সে মাথায় হাত বুলিয়ে দেয় মিথিলার। একটা হাত ধরে রাখে শক্ত করে, যেন এইটুকু স্পর্শেই কিছুটা সাহস দেবে প্রিয় বান্ধবীকে। রায়ান, জনি, ঈশান, সাব্বির এবং রুহান, তারা সবাই দাঁড়িয়ে আছে একটু দূরে। নীরবভাবে তাকিয়ে আছে রুহি আর মিথিলার দিকে। দুই বান্ধবীর আবেগঘন মুহূর্ত দেখে কারো মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে মুখে একরকম বেদনার ছায়া। বন্ধুতা এমনই হওয়া উচিত, যার পাশে কান্না করা যায় নির্ভয়ে। রায়ানের মনে পড়ে যায় সেই দুপুরটার কথা, যেদিন রুহি পুরো ক্যাম্পাসের সামনে তাদের মতো সিনিয়রদের সামনে মিথিলার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। সাহস নেই, কোনো ভয়, কোনো সংকোচ কিছুই ছিল না তার কণ্ঠে। ঈশান ধীরে চোখ নামিয়ে নেয়। সাব্বির চুপচাপ নিজের আঙুল মুঠো করে দাঁড়িয়ে থাকে। জনি সবসময় হাসি খুশি থাকা ছেলেটা আজ মুখ গম্ভীর। আর তাদের ঠিক পাশেই রুহান, তার বুকের ভেতর কেমন একটা চিনচিনে ব্যথা ঘুরপাক খাচ্ছে। কেন? কারণটা সে নিজেই জানে না। হয়তো রুহির চোখের জল, যেটা কোনো অজানা আগুনের মতন পোড়াচ্ছে রুহানের ভেতরটা। তার চোখ স্থির রুহির দিকে, কোনো শব্দ নেই, শুধু নীরব দৃষ্টির এক মুগ্ধ ব্যথা। ওপাশে মিথিলার মায়ের পাশে দাঁড়িয়ে আছেন রুহির মা, জাহিদা বেগম। তিনি ধীরে ধীরে এক হাত মিথিলার মায়ের পিঠে রাখেন, নরম কণ্ঠে সান্ত্বনার কিছু কথা বলেন। জাহিদার মুখেও শোকের ছায়া, কিন্তু চোখে একরাশ মমতা।
আর এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে ছোট্ট জুহি। তার চোখে ভয়। তার ছোট্ট মন কিছু বুঝতে পারছে না ঠিক মতো। তবুও এই শোকবহ পরিবেশ তাকে স্তব্ধ করে রেখেছে। কিছুক্ষণ আগে সম্পূর্ণ হয়েছে মিথিলার বাবার দাফন। শেষবারের মতো বাবাকে মাটির দিকে যেতে দেখে মিথিলা নিজেকে আর ধরে রাখতে পারেনি। ছিঁড়ে পড়া কান্নায় বুক ফেটে যাচ্ছিল তার। রুহি পাশে ছিল চুপচাপ। তার চোখের জল ঝরেছে নীরবে, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে চেয়েছে অন্তত মিথিলা যেন ভেঙে না পড়ে একেবারে। ধীরে ধীরে লোকজন সরে যেতে থাকে। অনেকেই রাতেই চলে গিয়েছিল। এখন বাকি আত্মীয়রাও বিদায় নেয়। মিথিলার দুলাভাইকেও ফিরে যেতে হয়, কারণ তার স্ত্রী মিথিলার বড় আপু নিশ্চয়ই এতক্ষণে খবর জেনে গেছেন। তাকে এখন সামলানোটা জরুরি। চারপাশ ফাঁকা হয়ে আসে। শুধু রয়ে যায় রুহান, রায়ান এবং তাদের বন্ধুরা। তারা কেউ যেতে চায় না এখনই, বিশেষ করে রায়ান, কারণ তাদের বিয়েটা সত্য আর মিথিলার পাশে থাকা এখন তার দায়িত্ব। রুহান চুপ করেছিল এতক্ষণ, কিন্তু ভেতরে চিন্তা চলছে। এই পরিস্থিতিতে কি বিয়ের প্রসঙ্গ তোলা ঠিক হবে? এই শোকের আবহে এমন কথা কি বলা যায়? কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সে এক সিদ্ধান্তে আসে, এই মুহূর্তেই বলতে হবে, কারণ মিথিলার পরিবারকে সামলাতে রায়ানের উপস্থিতি এখন জরুরি। সে ধীরে উঠে দাঁড়ায়, সাবধানে গলার স্বর নরম রেখে সবাইকে ডাকে মিথিলাদের বসার ঘরে। রুহির মা আর জুহি কিছুক্ষণ আগেই বিদায় নিয়েছেন, কিন্তু রুহি এখনও আছে। মিথিলাকে একা রেখে যেতে পারেনি সে। দুজনের চোখে মুখে শোক আর ক্লান্তির ছাপ, তবুও তাদের বন্ধুত্বের বন্ধনটা যেন এখনও আরও দৃঢ়। বসার ঘরে সবাই চুপচাপ বসে আছে রুহানের কথা শোনার জন্য। রুহি কপালে চিন্তার রেখা ফেলে রেখেছে। মিস্টার খিটখিটে সিদ্দিকী এবার আবার কি বলবে কে জানে। তবু ঠোঁট চেপে চুপ করে থাকে। রুহান গলা খাকারি দিয়ে সবার মনোযোগ নিজের দিকে আনে। তারপর ধীরে ধীরে কাল রাতে ঘটে যাওয়া সব কিছুই বলে, একটা কথাও বাদ দেয় না। এক মুহূর্তের জন্য রুহি স্তব্ধ হয়ে যায়। চোখ বড় বড় করে তাকায় মিথিলার দিকে। মিথিলা মাথা নিচু করে বসে আছে, টুপ টুপ করে চোখের জল ঝরছে। মিথিলার মা সব শুনে রেগে যান। তার রাগার কারণও আছে। এভাবে কেউ বিয়ে করে? এত বড় ঘটনা তারা পুলিশে জানাতে পারত, কিন্তু তখন তো মাথায় কিছুই ছিল না কারো। তিনি রেগে গিয়ে মিথিলার দিকে এগিয়ে যান, চিৎকার করে ওঠেন, তুই আমাকে একবার বললি না? এক হাতে থাপ্পড় মারতে চান মিথিলাকে। ঠিক তখনই রুহি তার হাত ধরে ফেলে। চোখে স্থিরতা, মুখে নীরব প্রতিবাদ। রুহি আস্তে করে মিথিলার মায়ের হাত ছেড়ে দেয়। এক পা এগিয়ে এসে মিথিলার মায়ের দুটো হাত নিজের মুঠোয় ধরে। নরম কণ্ঠে বলে, আন্টি, আমরা সবাই জানি আপনার রাগের কারণ আছে, কিন্তু আপনি তো জানেন এই সমাজের মানুষের মন মানসিকতা কতটা নিচু। ওদেরকে এত সহজে ছেড়ে দিত? আর তাছাড়া তখন যে পুলিশে ফোন করার কথা মাথায় আসবে, সে কথা তো রায়ান ভাইয়া বা মিথিলা কারোরই মনে ছিল না। আপনি দয়া করে একটু শান্ত হন, উত্তেজিত হবেন না। রুহির কণ্ঠে এমন নম্রতা, এমন যুক্তিবোধে মিথিলার মা একটু থমকে যান। তার মুখের ক্ষোভ আস্তে আস্তে ধীরে পড়ে। কিছুটা দমে গিয়ে বসে পড়েন। রুহানের দৃষ্টি আটকে যায় রুহির মুখে। চোখে এক অদ্ভুত বিস্ময় আর প্রশংসা। রায়ান, ঈশান, জনি, সাব্বির, তরুণ দলের চোখও পড়ে রুহির দিকে। তারা কিছুক্ষণ যেন হতবাক। জনি ফিসফিস করে বলে ওঠে, তেজপাতার তো আজ তেজ কমে গেছে, এমন নরম গলায় কথা বলছে। ঈশান সঙ্গে সঙ্গেই এক ধমক দেয়, চুপ কর, এখন মজা করার সময় না। জনি ভেতরে ভেতরে একটু গম্ভীর হবার চেষ্টা করে, যদিও তার চেহারায় সেটা ধরা পড়ে না। রুহি মিথিলার মাকে আস্তে করে বসিয়ে দেয়। তারপর আবার কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে শুরু করে, বিয়েটা যেমনভাবেই হোক, 3টা কবুল তো হয়ে গিয়েছে। আর এখন তো পুরো ব্যাপারটাই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। এখন যদি আপনি মেনে না নেন, তাহলে দোষটা গিয়ে পড়বে মিথিলার ঘাড়ি। এই সমাজটা মেয়েদের দিকেই আঙুল তোলে আন্টি, হেনস্থা করে মেয়েদেরকেই। রুহি একবার চোখ ফেরায় রায়ানদের দিকে। সবাই যেন এখনও হকচকিয়ে তাকিয়ে আছে তার দিকে। তারপর ধীরে চোখ পড়ে রুহানের ওপর। সেও তাকিয়ে আছে, কিন্তু তার চোখে অন্য কিছু, এক অদ্ভুত অনন্যা ভাব।
যেটা রুহির বুকের মধ্যে কেমন করে যেন বিঁধে যায়। সে নিজেকে সামলে নেয়, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, রায়ান ভাইয়াকে আমি আর মিথিলা ভালো করেই চিনি, আর আপনিও তো ওনাদের চেনেন। গতবার মিথিলার গতবার গতবার মিথিলা আপুকে বিপদে ফেলে রেখে যাননি। উনি খারাপ মানুষ হলে তো রাতে মিথিলাকে সাহায্য করতেন না। আমি বিশ্বাস করি রায়ান ভাইয়া মিথিলাকে ভালো রাখবে। আপনি দয়া করে মেনে নিন। রায়ান একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে রুহির দিকে। এই মেয়েটা তার প্রশংসা করছে, এটা যেন তার কল্পনারও বাইরে। ঈশান, সাব্বির, জনি কেউই কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। সবাই বুঝতে পারছে এই মুহূর্তে রুহি আগের রুহির থেকে আলাদা। শুধু রুহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোর মধ্যে কি আছে সেটা কেউ জানে না। শুধু রুহির বুকের ভেতর যেন কেঁপে ওঠে। মিথিলার মা কিছুক্ষণ চুপচাপ, তারপর ধীরে চোখ ফেরান কাঁদতে থাকা মেয়ের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর চোখ সরিয়ে নিয়ে রুহান আর রায়ানের দিকে তাকিয়ে বলেন, তোমাদের পরিবার সম্পর্কে আমি জানি, অনেক বড় লোক তোমরা, আমরা গরিব না। মিথিলার দাদার বাড়ি অনেক সম্পত্তি ওর বাবার নামে ছিল, এখন সেগুলো আমার নামে। আর মিথিলার বাবাও সরকারি চাকরি করত, যা থেকে আমরা অনায়াসে চলাফেরা করতে পারি। তবুও তোমাদের সঙ্গে তুলনা হয় না, তোমাদের পরিবারের সঙ্গে আমাদের যায় না। আমি জানি না তোমাদের পরিবার আদৌ আমার মেয়েকে মেনে নেবে কিনা। মিথিলার মায়ের কথা শুনে বসার ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। রুহান চোখ নামায়, তারপর ধীরে মাথা তোলে। সবার দিকে না তাকিয়ে শুধু মিথিলার মায়ের দিকে চেয়ে শান্ত গলায় বলে, আপনার কথাগুলো ঠিক। আমার পরিবার আপনাদের থেকে উচ্চমানের, তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এই পরিবার কাকে জায়গা দেওয়া হবে আর কাকে নয়, সেই সিদ্ধান্ত আমি নিজে নিতে শিখে গেছি। সে একটু থেমে শ্বাস টানে, তারপর আরও গভীর গলায় বলে, রায়ান আমার কাজিন, সে যদি মিথিলাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে থাকে তাহলে আমি সেই সিদ্ধান্তের পাশে আছি, আর আমি পাশে থাকলে আমার পরিবার তার পাশে থাকবে, এই আমি আপনাকে কথা দিচ্ছি। তার কথাগুলো ঘরে গড়িয়ে পড়ে এরকম নিঃশ্বাসের ঢেউ হয়ে। রুহির চোখ ফেরে রুহানের দিকে। এই প্রথম সে মনে মনে ভাবে, এই খিটখিটে মানুষটার ভেতরটা এমন শক্ত আর নির্ভরতার হতে পারে। সে বুঝতে পারেনি আগে কখনো। সে একটু ঠোঁট টিপে হাসে, যা রুহানের চোখে পড়েছে। রায়ান কিছু বলতে পারে না, শুধু গভীর একটা দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। মিথিলার মা এবার আর কিছু বলেন না, শুধু চোখ মুছে নেন চুপচাপ। একটুখানি শান্তি যেন তার চোখে ফিরে আসে। এরপর মিথিলার মাকে মানিয়ে তারা বেরিয়ে পড়ে। রুহিকেও চলে যেতে হয়, তার টিউশন আছে। মিথিলাকে আপাতত তাদের বাড়িতেই থাকতে হবে। রুহান তার ছোট চাচু অর্থাৎ রায়ানের বাবা আর ছোট মায়ের সাথে কথা বলে তারপর অন্যান্য স্থান করে দুজনের বিয়ে আবার দিবে। রাত 8টা বাজে। চারপাশে নিস্তব্ধতা। বাড়ির প্রতিটা রুমে যে যার মতো ব্যস্ত। রান্নাঘরে শুধু উষা বেগম আর শিউলি ব্যস্ত সন্ধ্যার খাবারের প্রস্তুতিতে। হাঁড়িতে চড়ছে গরম ভাতের ধোঁয়া, আর বেসনের বড়া ভাজার গন্ধে ভরে উঠেছে বাতাস। বাইরের দরজা খুলে গেল। রুহান আর রায়ান ক্লান্ত ভঙ্গিতে ঢুকলো ঘরে। দরজার কাছে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে একবার তাকালো রুহান। উষা বেগমের চোখের সাথে চোখ মিলতেই সে দৃষ্টি সরিয়ে নিল। ঠান্ডা মুখে বলল, শিউলি, বাড়ির সবাইকে ডেকে আনো, বলো আমি ডেকেছি। শিউলি আস্তে করে আচ্ছা বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। রায়ান সোফায় ধপ করে বসে পড়ল। রুহানও পাশে বসল, কিন্তু চোখে মুখে ক্লান্তির পাশাপাশি ছিল অদ্ভুত এক গম্ভীরতা। উষা বেগম 2 গ্লাস জুস এনে সামনে রাখলেন। রায়ান চুপচাপ খেতে লাগলো, কিন্তু রুহান একবারও জুসের দিকে তাকালো না, মুখ ঘুরিয়ে নিল। মুহূর্তের জন্য উষা বেগমের চোখে কষ্টের ছায়া নেমে এলো। তিনি কিছু না বলে রান্নাঘরে ফিরে গেলেন। একটু পর সিঁড়ি বেয়ে একে একে সবাই নিচে নামতে শুরু করলো। প্রথমে এলেন রুস্তম সিদ্দিকী, রুহানের বাবা। তারপরে মেজো চাচ্চু কায়ুম সিদ্দিকী, ছোট চাচ্চু সাদমান সিদ্দিকী, যিনি রায়ানের বাবা, জুমিলা বেগম, রুহানের মেজমা, মার্জিয়া বেগম রায়ানের মা। এরপর এলো যমজ ভাই বোন রিমা ও রিয়াদ, তারপর রাখা রায়ানের বোন, এবং আর শেষে এলো অনন্যা। সবাই নিচে এসে সোফায় বসলো। সবার মুখে একটা প্রশ্ন, রুহান কি বলতে চায়?
রুহান চুপ করে বসে আছে। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা, সবার দৃষ্টি তার দিকেই। হঠাৎ সে মাথা তুলে তাকালো ছোট চাচুর দিকে। তোমাকে আর ছোটো মাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল। জানি না তোমরা কেমন রিয়্যাক্ট করবে, তবে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তার কণ্ঠে একটা জড়তা। ঘরে হালকা গুঞ্জন উঠল। রায়ানের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। সে কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। ছোট চাচু সাদমান সিদ্দিকী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি এমন কি হয়েছে রুহান? রুহান নিঃশ্বাস টেনে ধীরে ধীরে সব খুলে বলল, গত রাতের ঘটনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গলির ভেতর সে ভয়ানক পরিস্থিতি, কিভাবে রায়ান আর মিথিলার বিয়েটা হলো, এমনকি মিথিলার বাবার মৃত্যুর খবর পর্যন্ত। তার এক একটা কথা যেন ঘরে পিন পড়ার মতো নিস্তব্ধতার মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাই নিথর হয়ে শুনছে। রায়ানের মা মার্জিয়া বেগম হঠাৎ কাঁদতে শুরু করলেন। হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠলেন তিনি। রুস্তম সিদ্দিকী কড়া গলায় বললেন, এত বড় ঘটনা ঘটে গেল, অথচ তোমরা আমাদের একবার জানালে না। তার দৃষ্টি এবার সোজা রায়ানের দিকে। লোকগুলো যখন তোমাদের সাথে জোর জবরদস্তি করছিল, তখন একবার আমাকে ফোন করতে পারতে। এই মুহূর্তে রুহান মুখ ঘুরিয়ে চোখ না মিলিয়ে বলল, ফোন করার মতো পরিস্থিতি থাকলে নিশ্চয়ই ও সবার আগে আমাকেই বলতো। রুস্তম সিদ্দিকী স্তব্ধ হয়ে গেলেন। মুখে কিছু বলতে চাইলেও গলায় কোনো শব্দ ফুটল না। একটু দূরে বসে থাকা রিমা হঠাৎ মুখ খুলল। কণ্ঠে বিস্ময় মিশে আছে। তার মানে আজ সকালে যে ভিডিওটা দেখেছিলাম ওটা রায়ান ভাই ছিল? আমি তো ভেবেছিলাম কেউ একটা মজা করে ভিডিও এডিট করেছে, তাই স্ক্রিপ্ট করে দিয়েছিলাম। কেউ তার কথার জবাবে কিছুই বলল না। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। প্রতিটা মুখে দুশ্চিন্তা, প্রতিটা চোখে প্রশ্ন। এই ঘটনার পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? হঠাৎই রুহানের মেজমা জমিলা বেগম চোখ কুঁচকে বলে উঠলেন, রায়ান কোথাকার কোন মেয়েকে বিয়ে করে নিল? কেমন পরিবারের মেয়ে? নিশ্চয়ই নিচু পরিবারের হবে, না হলে তো আর রাতে একা একা হসপিটাল থেকে বাড়ি ফিরতো না। তার কণ্ঠে ছিল স্পষ্ট অবজ্ঞা, আর মুখভঙ্গিতে এক ধরনের আত্মতৃপ্ত অহংকার। এইবার রায়ান মুখ তুলল। তার চোয়াল শক্ত, চোখে তীব্র রাগ। সবাই বারবার মিথিলার দিকে আঙুল তুলছে। সে ধীর অথচ দৃঢ় গলায় বলল, সাবধানে কথা বলো মেজমা। ও যেমন পারিবারিক হোক, এখন আমার স্ত্রী। আর মানুষ বউ ঘরে আনে মেয়ের চরিত্র দেখে, পরিবারের স্ট্যাটাস দেখে না। ঘরের সবাই হতবাক। এইটা রায়ান এত স্পষ্টভাবে মিথিলার পক্ষে কথা বলবে, তা কেউ ভাবেনি। রুহান হালকা মুচকি হাসল, চোখে যেন একরাশ স্বস্তি। রিমা সঙ্গে সঙ্গে নাক সিটকে বলল, বাহ ছোট মা, তোমার ছেলে তো এই থাকতেই বইয়ের হয়ে দালালি করছে। এই মেয়ে তো মনে হয় তোমাকে নাকানি চুবানি খাওয়িয়ে ছাড়বে একদিন। মার্জিয়া বেগম কোনো উত্তর দিলেন না। তিনি চুপ করে বসে রইলেন। জানেন রিমা আর তার মায়ের মুখ বন্ধ করা অসম্ভব, তবে চোখে মুখে তার একরাশ কষ্ট। কিন্তু রুহান চুপ রইল না। ঠান্ডা গলায় রিমার দিকে তাকিয়ে বলল, বউয়ের হয়ে দালালি না করে তোর মায়ের হয়ে দালালি করবে? আর আমার তো মনে হয় এই বাড়িতে বউয়ের হয়ে দালালি করার অভ্যাসটা মেজো চাচুর একটু বেশি আছে, তাই না মেজমা? এক মুহূর্তে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। জমিলা বেগম আর রিমা হকচকিয়ে তাকিয়ে রইল রোহানের দিকে। কায়েম সিদ্দিকী রোহানের মেজো চাচু অস্বস্তিতে গলা খাকরানি দিল, আর বাকিরা মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছিল। এই পর্যায়ে সাদমান সিদ্দিকী রায়ানের বাবা বিষয়টা সামাল দিতে এগিয়ে এলেন। শান্তভাবে বললেন, যা হওয়ার তো হয়ে গেছে। বিয়েটার ব্যাপারে সবাই যখন জেনে গেছি, তখন মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমি বলি, আপনারা সবাই মিলে দিনক্ষণ ঠিক করে মেয়ের পরিবারের সঙ্গে দেখা করি। কিছু নিয়ম রীতিও তো আছে। রায়ান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত তার বাবা পাশে দাঁড়িয়েছে। সাদমানের প্রস্তাবে বাকিরা সম্মতি জানালেও মার্জিয়া বেগম কিছু বললেন না। তিনি চুপচাপ বসে রইলেন, চোখে এক ধরনের বিষণ্ণতা। তার একমাত্র ছেলে, তিনি ভেবেছিলেন একদিন নিজে দেখে শুনে তার পছন্দের মেয়েকে ঘরে আনবেন, কিন্তু তার আগেই সব হয়ে গেল। মেয়েটা দেখতে কেমন, আদৌ ভালো কিনা কিছুই জানে না। তিনি তবুও কিছু বললেন না, মুখ গুমরা করে বসে রইলেন। সবার আলোচনা শেষ হলো। রোহান উঠে দাঁড়ালো, সোজা রায়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, এই সংসারে
কে কেমন সেটা তুই বুঝে গেছিস রায়ান। এখন থেকে তোর একটা দায়িত্ব, মিথিলাকে কেউ যেন কষ্ট না দেয়, আর তুইও না, ভালো রাখিস ওকে। রায়ান তাকিয়ে রইল রোহানের চোখে, একটু দ্বিধা না করে মাথা ঝুঁকিয়ে বলল, ভাই যতটুক পারি ওকে ভালো রাখবো। রোহান আর কিছু বলল না, কিন্তু তার চোখে তখন একটা নরম ভাব, একটা সম্মতির অনন্য ভাব, যেন সে নিশ্চিন্ত তার ভাই একবার ঠিক কাজটাই করেছে। পেছন থেকে অনন্যা হালকা গলায় বলল, কখনো নিজের দায়িত্ব অবহেলা করিস না রায়ান, মিথিলাকে কষ্ট দিস না। মেয়েরা ভালোবাসার কাঙাল, একটু যত্ন পেলেই তারা খুশি হয়ে যায়। তুই মিথিলার যত্ন নিস। এই কথাটা শুনে রুহান একবার চোখ বুঝল। অনন্যার কথার মধ্যে ছিল একরাশ অভিমান আর কষ্ট। আর আপুর সাথে যা হয়েছিল এটা যেন কোনো মেয়ের সাথে না হয়। রুহান একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল নিজের রুমে। সেই মুহূর্তে ঘরের পরিবেশটা কিছুটা হালকা হয়ে এলো। অস্থিরতা আর উত্তেজনার মাঝেও একটা স্বস্তি ছড়িয়ে পড়ল। পরের দিন সকাল, রুহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আলমারি থেকে তুলে নিল হালকা মেরুন রঙের সালোয়ার কামিজ। কোমরে একটু ফিটিং ওড়নাটা একপাশে বেঁধে এলিয়ে দিল। প্রতিদিনের মতোই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো। সাদা মাথা, কিন্তু এক ধরনের সহজ সৌন্দর্য লেগে থাকলো তার চোখে মুখে। নাস্তা করতে বসতে ছোট বোন জুহি ঘুম চোখে এসে বলল, আপু আজকে কিন্তু নতুন জামা আনবে। রুহি হেসে ফেলল, নিশ্চয়ই মহারানী, আপনার কথা না শুনলে তো আবার আমার গর্দান যাবে। জুহি খিলখিল করে হেসে উঠল। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো রুহির দিনের অক্সিজেন। কোচিং শেষ করে রুহি ভার্সিটিতে গেল। আজ মিথিলা আসবে না, তাই মিসমি আর ইফার সঙ্গে ক্লাস করলো। তারা চারজনই একই ডিপার্টমেন্টের। ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার পথে হঠাৎই মুখোমুখি হয়ে গেল রায়ান, রুহান এবং তাদের সঙ্গীদের সঙ্গে। রায়ান একটু ইতস্তত করে এগিয়ে এলো। সে মূলত রুহির কাছ থেকে মিথিলার খোঁজ নিতে চায়। কেমন আছো তেজ, মানে রুহি? তার কথা শুনে আশেপাশের সবাই মুচকি আসলো। রুহান মুখ ফিরিয়ে নিল, চোখে যেন অদৃশ্য একটা রাগ অথবা এড়িয়ে চলা। জিনিয়া, শ্রেয়া, রিয়া তখনও পাশে দাঁড়িয়ে। আর জিনিয়া তো রুহিকে দেখলেই যেন গলা পর্যন্ত আগুনে ভরে ওঠে। রুহি চোখ শুরু করে তাকালো রায়ানের দিকে। রায়ান যে তাকে তেজপাতা ডাকতে চেয়েছে সেটা রুহি বুঝেই গেছে। সে একটু ছোট করে জবাব দিল, ভালো, আপনি? রায়ান একটু অপ্রস্তুত হয়ে হাসলো। ভালোই, আসলে মিথিলার খবর নিতে চাচ্ছিলাম, ওর নাম্বার তো নেই তাই। রুহির মুখটা একটু গম্ভীর হলো। ভালোই আছে, তবে কান্নাকাটি করছে। আপনাদের বিয়ের ব্যাপারটা ওদের মহলায় ছড়িয়ে গেছে, লোকে নানান কথা বলছে, এতেও আরো ভেঙে পড়েছে। রায়ানের চোখে মুখে চিন্তার রেখা। ওকে চিন্তা করতে মানা করিও, রোহান ভাই বাবাকে সব জানিয়ে দিয়েছে। আমরা কালকেই ওদের বাসায় যাচ্ছি পরিবার সহ। রুহির চোখে মুখে এক ঝলক খুশি ফুটে উঠল। রুহান সেটা লক্ষ্য না করে পারল না। তার দৃষ্টিতে হালকা এক নরম ভাব। রুহি হালকা মাথা নেড়ে বলল। রুহি ঘুরে চলে যেতে নিলেই পেছন থেকে রায়ান ডাক দিল, মানে মিথিলার কন্ট্রাক্ট নাম্বারটা যদি। তার কথা শেষ হওয়ার আগেই সবাই হেসে উঠল। রায়ান হকচকিয়ে গেল। রুহিও হেসে ফেলল। একটা নোট খাতা বের করে নাম্বারটা লিখে রায়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এত ভদ্র হয়ে লাভ নেই, সরাসরি চাইলেই পারতেন। বলেই চলে গেল সে। রুহান চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ দুটো রুহির পেছন দিকেই আটকে রইল। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে যেন হাজারটা কথা। ভার্সিটি থেকে বেরিয়ে রুহি শপিং মল এসেছে জুহির জন্য নতুন জামা কিনতে। হাতে কিছু টিউশনের বেতন উঠেছে, তাই আজকের বিকেলটা ছোট বোনের হাসির জন্য তুলে রেখেছে সে। চোখে মুখে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে ঘুরছে দোকান থেকে দোকানে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক মিষ্টি পরিচিত কণ্ঠস্বর, তুমি এখানে? রুহি ঘুরে দাঁড়াতেই দেখে অনন্যা হালকা গোলাপি রঙের শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়েছে। এক হাতে ছোট একটা পার্স, আরেক হাতে শপিং ব্যাগ। রুহির মুখে হাসি ফুটে উঠল। অনন্যা আপু, আপনি এখানে? তাই তো ভাবছি, এত কিউট একটা মেয়ে শপিং করছে, চেনা লাগে ভাবতেই তোমাকে চিনে ফেললাম। দুজনেই হেসে ফেলল। রুহি একটু লজ্জা মাখা গলায় বলল, আপু, আমার ছোট বোনের জন্য জামা কিনতে এসেছি।
বাহ, তোমার বোন তোমার মতোই সুন্দর নিশ্চয়। আমার চেয়েও বেশি কিউট। অনন্যা হেসে বলল, এই শপিং মলে একা ঘুরছো, কারো সঙ্গে আসোনি? না আপু, আমি একাই সব করি, কেউ নেই যে শপিংয়ে আসবে আমার সঙ্গে। বান্ধবী ছিল কিন্তু তার সমস্যার কারণে আজ সে আসতে পারেনি। অনন্যার চোখে এক ঝলক মায়া খেলে গেল। রুহির সরলতা তার মনে ছুঁয়ে গেল যেন। আচ্ছা, আমিও এসেছিলাম কিছু অনাথ আশ্রমে ছোট বাচ্চাদের জন্য জামা নিতে। চলো দুজনে একসাথেই বের হই। রুহি হেসে মাথা নেড়ে সম্মতি দিল। তারপর দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে কিছুক্ষণ গল্প করলো, বই, জামা, লাইফস্টাইল নিয়ে। কিন্তু তারা কেউই জানে না তাদের মাঝে আছে এক গভীর সংযোগ। রুহান একদিকে, অনন্যা জানেই না যে এই মেয়েটাই রুহানের সাথে তেরামি করে, যার কথা শুনে রুহান চুপ হয়ে যায়, যার জন্য ওর ভাইটা আজকাল অদ্ভুত রকম বদলে যাচ্ছে। আর রুহি জানেই না এই প্রাণবন্ত হাসি খুশি আপুটাই রুহানের সবচেয়ে কাছের মানুষ, ওর আপু। অনন্যা এক পর্যায়ে বলে, রুহি, তোমার নাম্বারটা দাও তো, মাঝে মাঝে তোমার সাথে কথা বলবো। রুহি সম্মতি দিয়ে মোবাইল নাম্বারটা দিল। অনন্যা খুশি হয়ে বলল, জানো, কিছুদিন পর আমার এক ভাইয়ের বিয়ে ঠিক হবে। তোমাকে কিন্তু দাওয়াত দিলে তুমি আসবে, ঠিক আছে? রুহি ইতস্তত করে বলে, আমি না, মানে আপনাদের মতো বড় পরিবারে আমি কিভাবে যাই? অনন্যা হালকা অভিমান দেখিয়ে বলে, তুমি না আমাকে আপু বলে ডাকো? আর তাছাড়া মানুষ ধনী গরিব দেখে তো আর সম্পর্ক তৈরি করে না, তাই না? রুহি এবার মুচকে এসে বলে, আচ্ছা ঠিক আছে, যাব। অনন্যা খুশি হয়। এরপর আরও কিছুক্ষণ তারা গল্প করে। একসময় অনন্যা ব্যস্ততার কারণে বিদায় নেয়। আচ্ছা রুহি, আমি এখন যাই, আবার দেখা হবে, ঠিক আছে? রুহিও মাথা নেড়ে বলল, আপনাকে দেখা মানেই দিনটা ভালো যায় আপু। অনন্যা চলে গেলেই রুহি আবার জামার দিকে মন দিল। কিন্তু মনের কোণে একটা অন্যরকম ভালো লাগা খেলে গেল। একটা সম্পর্ক যা এখনো অজানা, কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে। পরদিন সকাল থেকে রুহানের পরিবারের মধ্যে দেখা যায় ব্যস্ততা, কারণ আজ তারা যাচ্ছে মিথিলাদের বাড়িতে রায়ান ও মিথিলার বিয়ের দিন তারিখ চূড়ান্ত করতে। পূর্ব রাতে রায়ানের সঙ্গে মিথিলার ফোনে কথা হয়েছিল। মিথিলা অনেকটাই দ্বিধাগ্রস্ত, ইতস্তত বোধ করছিল। তবে রায়ান একেবারে বেহায়ের মতো ঘেনে ঘেনে কণ্ঠে বলেছিল, এভাবে লজ্জা করলে চলবে? মনে হচ্ছে যেন আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই না? এখন যা হবে সব খোলাখুলিভাবে। মিথিলা কিছু না বললেও ফোনের ওপাশে নীরবতা বুঝিয়ে দিচ্ছিল সে আসলে সায় দিচ্ছে, শুধু মুখ ফুটে কিছু বলছে না। বিকেলে রুহান, রায়ান, রায়ানের বাবা মা, রিয়াজ, রিমা, রিমার মা বাবা এবং রুহানের বাবা ও সৎমা অনন্যা, রাখা সবাই মিলে রওনা দেন মিথিলাদের বাড়ির উদ্দেশ্যে। মিথিলাদের ঘরটি সাদামাটা হলেও পরিপাটি ও আন্তরিক। বসার ঘরে অতিথিদের অভ্যর্থনা করে মিথিলার মা। সবার মধ্যে একটা অদৃশ্য সৌজন্য বজায় রাখলেও রিমা আর তার মায়ের মুখে স্পষ্ট বিরক্তি। অনন্যা আর রাখা মিথিলার সাথে হালকা কথা বলছে খুশি হয়ে। রায়ানের মাও মিথিলাকে দেখে পছন্দ করেন। এতক্ষণ মন করে করলেও মিথিলাকে দেখে তার মন ভালো হয়ে যায়। আলোচনার এক পর্যায়ে রুহানের বাবা রুস্তম সিদ্দিকী গম্ভীর অথচ স্থির কণ্ঠে বলেন, এই মাসের 28 তারিখেই বিয়ে হবে। আর আজকালকার ছেলে মেয়েরা তো বিয়ের আগে মেহেদি, গায়ে হলুদের মতো অনেক অনুষ্ঠান করে, ওরাও নিশ্চয়ই চায়, তাই সব আয়োজনই হবে। তবে আমি চাই অনুষ্ঠানগুলো যেন কমিউনিটি সেন্টারে হয়, এতে কারো সমস্যা হবে না, তাই তো? মিথিলার মা কিছুটা সংকোচের সাথে বলেন, আসলে এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যাবে। তাছাড়া খরচের দিকটাও তো একটা ব্যাপার, আরও কিছুদিন সময় পেলে ভালো হতো। রুস্তম সিদ্দিকী সঙ্গে সঙ্গে বলেন, আপনাকে খরচ নিয়ে ভাবতে হবে না, পুরো বিয়ের দায়িত্বই আমাদের, আপনাদের কাছ থেকে 1 টাকাও লাগবে না। এই কথা শুনে রিমার মা যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন। কিন্তু রুস্তম সিদ্দিকীর মুখের ওপর কিছু বলার সাহস কারো হয় না। তিনি যে সিদ্ধান্ত নেন সেটাই শেষ কথা। সবাই মিলে বিয়ের তারিখ চূড়ান্ত করে 28 তারিখ। মিথিলার মা বাধ্য হয়ে সম্মতি জানান, যদিও তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। রিমা আর তার মা চোখ চিপে বসে থাকে। তাদের মুখের ভাব যেন বলছে এই নাটকীয়তা তাদের গা জ্বালানি করে দিচ্ছে। কিন্তু এসব নিয়ে কেউ মাথা ঘামায় না।
সবার মুখে তখন একটাই অনন্যাভূতি, মিথিলা আমাদের পরিবারের সদস্য হতে যাচ্ছে। একসময় রুহানের পরিবার বিদায় নেয়। রায়ান যাওয়ার সময় একবার মুচকি এসে মিথিলার দিকে তাকায়। মিথিলার চোখের ভাষা বলে দেয় তার মধ্যে একটা আলগা হাসি লুকিয়ে আছে। স্বামী বলে কথা। কিছুক্ষণ আগেই মিথিলা ফোন করে রুহিকে সবকিছু জানিয়েছে। খবর শুনে রুহির আনন্দ যেন ধরে না, বিশেষ করে যখন জানতে পারে রুহানের পরিবার পুরো বিয়ের খরচ বহন করবে। তখন তার মুখে যেন হাসি ফুটে ওঠে। মিথিলা জানায় কাল থেকে সে ভার্সিটিতে যাবে, কারণ বিয়ের পুরো সপ্তাহ সে ক্লাস করতে পারবে না। এত আয়োজন, এত ঝক্কি, সব মিলিয়ে এই কদিন অন্তত ঠিকমতো ক্লাস করা দরকার। পরদিন সকালে রুহি প্রতিদিনের মতোই তৈরি হয়ে নেয়। আজ তার পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ, সঙ্গে সাদা ওড়না। কোচিংয়ে ক্লাস করিয়ে সে ভার্সিটির দিকে রওনা দেয়। গেটের কাছাকাছি এসে মিথিলার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সামনে চোখ পড়তে দেখে জিনিয়া ও তার দলবল এগিয়ে আসছে। তাদের দেখে রুহি সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। জিনিয়ার চোখ এড়ায়নি সেই মুহূর্ত। সে মুখ ভার করে বিরক্তি নিয়ে রুহির পাশ কাটিয়ে চলে যায়। মাঠে বসন্তের হালকা রোদ ছড়িয়ে আছে। ঘাসের ওপর হেঁটে আসছে রুহি আর মিথিলা। ওদের হাতে বইয়ের ব্যাগ, মুখে হালকা হাসি। ক্যাম্পাসে স্বাভাবিক একটা সকাল যেন, কিন্তু হঠাৎই সামনে এসে দাঁড়ায় 5 জনের দল। মাঠে বসন্তের হালকা রোদ ছড়িয়ে আছে। ঘাসের ওপর হেঁটে আসছে রুহি আর মিথিলা। ওদের হাতে বইয়ের ব্যাগ, মুখে হালকা হাসি। ক্যাম্পাসে স্বাভাবিক একটা সকাল যেন, কিন্তু হঠাৎ সামনে এসে দাঁড়ায় 5 জনের দল। রায়ান, রুহান, জনি, ঈশান, সাব্বির। তাদের আশাটাই যেন ঘটনার সূত্রপাত। রায়ান একটু বাঁকা হাসি দিয়ে সরাসরি রুহিকে বলে ওঠে, কেমন আছো তেজপাতা? রুহির মুখ মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। সে রায়ানের দিকে এমনভাবে তাকায় যেন চোখ দিয়ে আগুন ছুঁড়ে মারবে। আশেপাশের বন্ধুরা জনি, ঈশান, সাব্বির মুচকি মুচকি হাসছে। জনি তো আবার ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু রুহানের মুখ একেবারে শান্ত, বরাবরের মতোই গম্ভীর। তার চোখে কোনো হাসি নেই, বরং এক অদ্ভুত মনোযোগ নিয়ে সে রুহির প্রতিক্রিয়া লক্ষ্য করছে। রুহি ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটে, তারপর বলে, আর একবার যদি আমাকে তেজপাতা বলেন তাহলে আপনার বিয়ের দিন জুতো চুরি করে লুকিয়ে রাখবো, খুঁজেই পাবেন না। রায়ান হেসে হেসে বলে, আমার জুতো পাহারা দেওয়ার জন্য তোমার বন্ধু আছে। রুহি একটুও দমে না, দৃঢ় গলায় বলে, ওনাদের চোখে টুপি পরিয়ে দিয়েই জুতো নিয়ে আসবো, টেরও পাবে না। চারপাশে হাসির রোল পড়ে যায়। এমন মজার বাক্যালাপ কমই শোনা যায় ক্যাম্পাসে। জনি তো এবার হেসে হেসে পাশে সাব্বিরের গায়ে ধাক্কা দিয়ে ফেলে। তারপর রুহির দিকে তাকিয়ে বলে, কিন্তু টুপি তো মাথায় দেয়, চোখে কিভাবে দিবই? সবাই আবারও হেসে ফেলে। রুহি রাগী ভাব নিয়ে জনির দিকে তাকায়। এতক্ষণ চুপ থাকা রায়ান এবার সরাসরি মিথিলার দিকে তাকায়। তার চোখে কিছুটা দুষ্টুমি, আবার একটু সাহসও। মিথিলা এতক্ষণ মিটিমিটি হাসছিল, কিন্তু রায়ান তাকাতে যেন সব লজ্জা এসে গলায় আটকে গেল। চঞ্চল মিথিলা যেন এক মুহূর্তে চুপচাপ হয়ে গেল। রায়ান বলে, ক্লাস শেষে দাঁড়াবে, তোমাকে নিয়ে ঘুরতে যাব। মিথিলা চুপ, মুখটা হালকা লাল। কিছু বলার আগেই রুহি জোরে বলে ওঠে, না যাবে না। বিয়ের আগে কোথায় যাবেন আমার বান্ধবীকে নিয়ে? তার কণ্ঠে দুষ্টুমি, চোখে খুনসুটি, যেন রায়ান আর মিথিলা পালিয়ে বিয়ে করবে এমনই কোনো রহস্য লুকানো আছে। বন্ধুরা আবারও হেসে ওঠে। ততক্ষণে জিনিয়া, শ্রেয়া আর রিয়া এসে হাজির হয়। দূর থেকেই দেখে রুহির সাথে সবাই হাসছে, কথা বলছে। মুহূর্তেই জিনিয়ার মুখ কালো হয়ে যায়। গলা দিয়ে কিছু না এলেও চোখে মুখে ফুটে ওঠে রাগের ছাপ। তবে প্রকাশ্যে কিছু না বলে দাঁড়িয়ে থাকে, দাঁতে দাঁত চেপে। এমন সময় হঠাৎই রুহান গম্ভীর গলায় মুখ খোলে, যা মুহূর্তেই জমাট হাসির পরিবেশটা ভেঙে যায়। রায়ান মিথিলাকে নিয়ে যেখানে খুশি যাবে, তুমি বাধা দেওয়ার কে? তোমার কোনো অধিকার নেই ওদের বাধা দেওয়ার। যা মুহূর্তেই জমাট হাসির পরিবেশটা ভেঙে দেয়। সবার হাসি মিলিয়ে যায় এক নিমেষে। রায়ান আর মিথিলা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা জানে এই দুজনের কথোপকথন মানে যুদ্ধ। রুহিও থামে না, ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমাদের 3 জনের মধ্যে কথা হচ্ছে, আপনি কেন নাক গলাচ্ছেন? হ্যাঁ, হু আর ইউ? আমার বান্ধবী, আমি যেতে দিব নাকি দিব না সেটা আমার ব্যাপার।
রুহান এবার এক পা এগিয়ে এসে দাঁড়ায় রুহির একদম সামনে। মেয়েটা সবসময় তাকে খোঁচা দিয়ে কথা বলে। রায়ান তার ভাই, আর তাকেই বলছে কিনা সে কে। তার চোয়াল শক্ত, চোখে চাপা আগুন। রায়ান আর মিথিলার বিয়ে হয়ে গেছে, ওদের বাধা দেওয়ার কোনো রাইট তোমার নেই। আর আমি কে তুমি জানো না? হোয়াট এ জোক। রুহির ঠোঁট কাঁপে রাগে। সে কিছু বলার আগেই রুহান আবারও তাচ্ছিল্যের সুরে বলে, লিসেন মিথিলা, আমাদের বাড়ির বউ, আমি সম্পর্কে ওর ভাসুর। বাট তুমি কে যে এত অধিকার ফেলাচ্ছ? মিথিলা যেহেতু এখন আমাদের ফ্যামিলি মেম্বার, সেহেতু ওর সব কিছুতেই আমি নাক গলাতে পারবো। তুমি কেন ইন্টারফেয়ার করবে? চারপাশটা একেবারে নিস্তব্ধ। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না রুহান এতটা কঠিন। এমন অপমানজনক শব্দ ব্যবহার করলো রুহির জন্য। জিনিয়া ভেতরে ভেতরে আনন্দে গদগদ, মুখে একটা বিজয়ের হাসি খেলে যায়। অন্যদিকে রুহান কিছু বলতেই চায়, কিন্তু রুহান হাত তুলে তাকে থামিয়ে দেয়। রুহি এবার ঠোঁটে ঠোঁট চেপে বলে, রায়ান ভাইয়া আমার সাথে আগেই কথা বলেছিল, তাই ইন্টারফেয়ার করছি। আর তাতে আপনার। রুহিকে থামিয়ে দিয়ে রুহান বলে, তোমার তো কোনো যোগ্যতাও নেই রায়ানের সাথে এভাবে কথা বলার। এখন মিথিলার সাথেও সাবধানে কথা বলবে। সে এখন সিদ্দিকী পরিবারের মেজ বউ, রায়ান সিদ্দিকীর ওয়াইফ। আর তুমি আমাকে বলছো নাক না গলাতে আমাদের ফ্যামিলি ম্যাটারে বাইরের একজন হয়ে। শেমলেস গার্ল। এক মুহূর্তের জন্য চারপাশ জমে যায় বরফের মতো। কেউ কিছু বলতে পারে না, সবাই স্তব্ধ। রুহির চোখে পানি চলে আসে। অপমানের তীব্রতা যেন বুকের ভেতর কেটে যাচ্ছে। সে চোখের জল লুকিয়ে নেয়, ঠোঁট কাঁপে, কান্না এসে গলা আটকে দেয়। কিন্তু সে কাউকে তার দুর্বলতা দেখাবে না, এটাই রুহি। তবে আজকের কষ্টটা আলাদা। জিনিয়াও তো বহুবার অপমান করেছে, কখনো গায়ে লাগেনি। আজ কেন এতটা লাগছে? কেন বুকের ভেতরটা ব্যথা করছে? হয়তো কারণ রুহান তাকায় রুহির দিকে, চোখে পানি চিকচিক করছে, কিন্তু গড়াচ্ছে না। এতটুকু দৃঢ়তা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দেয়। সে দেখে কিন্তু কিছু বলে না, শুধু একপাশে মুখ ফিরিয়ে নেয়। মিথিলার চোখেও পানি চলে আসে। সে রুহিকে চেনে, জানে এই মেয়েটা অন্যায় প্রতিবাদ করে, মুখের ওপর জবাব দিতে জানে। আজ কিছু বলছে না, কেবল চুপচাপ দাঁড়িয়ে আছে। এই নীরবতা বড় ভয়ঙ্কর। আর মিথিলাও রুহানকে কিছু বলতে পারে না। কী বা বলবে? রুহির মতো সে রুহানের সাথে কখনই তর্ক করতে পারবে না। জিনিয়ার মুখে তৃপ্তির ছাপ, কিন্তু বাকিরা জানে এই মুহূর্তটা কোনো আনন্দের নয়। এখানে হারিয়ে যাচ্ছে একটা কিছুর শুরু, এক অচেনা অনন্য ভাব। রুহি এবার স্পষ্ট কণ্ঠে রুহানকে বলে, আপনি কারো ভাসুর, কারো ভাই, কারো ছেলে। তা নিয়ে আমি মাথা ঘামাই না, কিন্তু আপনি মানুষ হিসেবে কেমন সেটা তো আজ সবাই দেখলো। রুহি এবার একদম রুহানের মুখের সামনে দাঁড়িয়ে বলে, আপনি হয়তো ভাবছেন আপনি আমাকে অপমান করলেন, কিন্তু সহজে আজ আপনি নিজেকে ছোট করলেন। আপনার মতো একজন মানুষ যেদিন নিজের ক্ষমতা দিয়ে একজন নিরপরাধ মেয়েকে থামাতে চায়, সেদিন থেকে আপনি আর মানুষ নন, একটা দম্ভে ভরা নাথিং। একটু থেমে ঠোঁট বাঁকিয়ে বলে, আর হ্যাঁ, আমি শেমলেস হতে পারি, কারণ আমি কারো অন্যায়কে ভয় পাই না। কিন্তু আপনি তো কাওয়ার্ড। নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে নিজের পরিবারকে ঢাল বানিয়ে কথা বলেন। সবাই জিনিয়ার মুখ থেকে হাসি মুছে গেছে। রুহির মুখ থেকে বেরিয়ে আসা তীব্র কথাগুলো যেন ছুরির মতো বিঁধে যায় চারপাশে নীরবতা। রুহান স্থির দাঁড়িয়ে, চোখ রক্তবর্ণ, থুতনি শক্ত, চোয়াল কাঁপছে রাগে। হাতের মুঠি এমন করে চেপে ধরেছে যেন এখনই কিছু ভেঙে ফেলবে। তার বুকের ভেতর গজগজ করছে রাগ, অপমান। রুহি শক্ত মুখে গা টান টান করে রুহানের সামনে থেকে সরে যেতেই পেছন ফিরে পা বাড়ায়। তার বুকের ভেতর তখনও ঝড় বইছে। রুহানকে অপমানের উপযুক্ত জবাব দিয়ে গেছে সে, এখন আর এক মুহূর্ত দাঁড়ানোর ইচ্ছা নেই। হঠাৎ একটা টান পড়ে তার অন্যায়, সে থেমে যায়। তার চোখ লাল হয়ে ওঠে রাগে, বুকের ভেতর ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে আবার। এই লোকটা অপমান করেও থামেনি, এবার আমার ওড়নাটাতেও হাত, মনে মনে বলে ওঠে রুহি। মাথায় রক্ত উঠে যায়, আর এক সেকেন্ডও না ভেবে ঘুরে দাঁড়ায় সে। রুহানের গালে সজোরে চড় বসায়।
চারপাশ কেঁপে ওঠে যেন। সবার মুখে থমকে থাকা নিঃশ্বাস। রুহি গর্জে ওঠে। এত অপমান করেও আপনার শান্তি হয়নি? এখন আমি একটু কিছু বলেছি বলে আমার ওড়নায় হাত দিয়েছেন? আপনার সাহস কি করে হলো আমার ওড়না? তার আগে রুহির চোখ আচমকায় পড়ে রুহানের হাতে। আর ঠিক তখনই সময় যেন থমকে দাঁড়ায়। রুহানের কালো ঘড়ির ফ্রেমে নিঃশব্দে আটকে আছে তার ওড়নার সুতোর এক কোণা, যেটা সে টেরই পায়নি। তার বুকের ভেতর জমে থাকা রাগ মুহূর্তে থরথর করে ওঠে। তারপর ধাক্কা খায় একটা নির্মম সত্যিতে। সে ভুল করেছে। তার কানে কোনো শব্দ আসে না, শুধু নিঃশ্বাসের ভারটুকু যেন বাড়তে থাকে। চুপ করে দাঁড়িয়ে থাকে সে, যেন নিজেই বিচার করছে নিজের। রুহির বুকের ভেতর যেন কেউ নিঃশব্দে ছুরি চালিয়ে দিয়ে বলে, তুই কি করে এমন ভুল করলি? মিথিলা দু হাত মুখে চাপা দিয়ে তাকিয়ে আছে, চোখ বিস্ময়ে বড় হয়ে আছে। রায়ান হতবাক। জনি মুখ খুলে কিছু বলতে গিয়ে থেমে গেছে। ঈশান, সাব্বির কারো মুখে শব্দ নেই। জিনিয়া রাগে ফুঁসে ওঠে। রুহি তখনও দাঁড়িয়ে নিথর, চোখে লজ্জা, অপমান বোধ আর এক অজানা ভয়ের ছায়া। অন্যার কোণা এখনও রুহানের ঘড়িতে আটকে। দম বন্ধ করা মুহূর্ত। তার গাল গরম হয়ে আসে, চোখ নামিয়ে ফেলে সে। ভুলের ভারে নিজেকে ছোট মনে হয়, পালাতে চায়, কিন্তু পা যেন শেকলে বাঁধা। আর তখন রুহান এক ধাপ পিছিয়ে যায়। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, নাকের পাটা ফুলছে, মুষ্টিবদ্ধ দুটো হাত কাঁপছে অল্প অল্প করে। আর তার চোখ লাল হয়ে উঠেছে তীব্র রাগে। সেই চোখে এখন আর কোনো গাম্ভীর্য নেই, শুধু দহন। সে ঠোঁট কামড়ে ধরে যেন নিজের রাগ চাপিয়ে রাখতে চাইছে, কিন্তু পারছে না। রুহান রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে এসে রুহির দুই হাত পেছনে মোচড় দিয়ে ধরে ফেলে। তার আঙুলের চাপ এতটাই জোরালো যে রুহির দম বন্ধ হয়ে আসে। ব্যথায় কেঁপে ওঠে সে, কিন্তু ঠোঁট কামড়ে নিজেকে স্থির রাখে। মুখে কোনো প্রতিক্রিয়া নেই, চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে, যেন যন্ত্রণাও প্রকাশ করাটা দুর্বলতার নামান্তর। রুহান তার চোখের দিকে তাকিয়ে যেন আরও বেশি ক্ষিপ্ত হয়। আর রুহির বুকের গভীরে এক অদ্ভুত ভয় দানা বাঁধে। রুহির চোখে এবার আর রাগ নেই, শুধু লজ্জা আর আত্মগ্লানি। হৃদয়ের গভীর থেকে একটা সত্যি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। ভুলটা ওরই। ওড়নাটা রুহান ধয়নি, ঘড়ির ফাঁকে আটকে গিয়েছিল, আর সে না ভেবে থাপ্পড় দিয়ে ফেলেছে। রুহানের হাতের মোচড়ে ব্যথায় শরীর কেঁপে উঠলেও সে মুখ খোলেনি, কিন্তু এখন নিজের ব্যথা গিলে চোখে চোখ রেখে ফিসফিস করে বলে, আমি সরি, বুঝতে ভুল হয়েছিল। কণ্ঠে অনন্যা তাপের ভার, চোখে অনাহুত এক শ্রদ্ধা, যা নিজেই বুঝে ওঠার আগে তার ভেতরে জন্ম নিয়েছে। কিন্তু রুহান এখন আর শুনছে না কিছুই। চোখ দুটো রাগে লাল হয়ে আছে, সেই আগুনে যেন গলতে বসেছে সমস্ত অস্থিরতা। হঠাৎই সে রুহিকে নিজের বুকের সাথে চেপে ধরে। আগেরবার তাও এক হাত ছিল ধরা, রুহি অন্য হাত দিয়ে ঠেলে রেখেছিল বুকের সামনে। সেইটুকু দূরত্বের একটুখানি নিঃশ্বাস ছিল, কিন্তু এবার সব পথ বন্ধ। এই দুই হাত বাঁধা, বুকে চেপে ধরা। রুহির নিঃশ্বাস যেন গলার কাছেই আটকে যাচ্ছে। এই চাপে, এই তীব্রতায় তার বুকের হাড়গুলো যেন চিরচির করে উঠছে। চারপাশে নেমে আসে গা ছমছমে নীরবতা। কারো মুখে একটিও শব্দ নেই। সবার দৃষ্টিতে জড়ো হয় বিস্ময়, ভয় আর অবিশ্বাস। রুহান সিদ্দিকী, যার কাঁধের পাশ দিয়েও অনেকে হাঁটতে ভয় পায়, যার এক দৃষ্টিতেই মাথা নিচু করে ফেলে পুরো ব্যাচ। তার গালে কেউ হাত তুলেছে, এটা কেউ কল্পনাও করেনি। মুহূর্তটা যেন বাতাসেও থমকে দেয়। কারো শ্বাস নেওয়ার সাহস নেই, সবাই শুধু তাকিয়ে থাকে অবাক হয়ে। রায়ান, জনি, ঈশান, সাব্বির, কারো সাহস নেই কিছু বলার। তারা শুধুই দাঁড়িয়ে আছে, যেন কোনো নিষিদ্ধ দৃশ্যের সাক্ষী। মিথিলার মুখ নীল ছায়ায় ঢেকে গেছে, দম বন্ধ কণ্ঠে ফিসফিস করেও কিছু বলতে পারছে না। পাশে এসে দাঁড়িয়েছে মিসমি, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে আছে। দুজনেই স্তব্ধ, আতঙ্কিত। বান্ধবীর এমন পরিণতি দেখে মনে হচ্ছে কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দাঁতে দাঁত চেপে জিনিয়া এগিয়ে আসে, চোখে লেলিহান আগুন, ঠোঁটে তৃপ্ত বিষ। কেননা রুহান রুহিকে ব্যথা দিচ্ছে। সে ঠান্ডা গলায় বলে, রুহান, ছেড়ে দিবি না একটুও? গতবার ওর কান্নায় মন গলিয়েছিলি,
এবারও তাই করছে, নাটক। এই মেয়ে সবার সামনে তোকে থাপ্পড় মেরেছে, ভুলে যাস না। তার কথা যেন ঘৃতাহুতির মতো রাগ জ্বলে ওঠে রুহানের চোখে। সে আরও জোরে চেপে ধরে রুহিকে। পাশে দাঁড়ানো সবাই বুঝে যায় ঝড় আসছে। রুহির শ্বাস বন্ধ হয়ে আসে। ব্যথা কেবল দেহে নয়, বুকে, হৃদয়ে। তার ঠোঁট কাঁপছে, দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, চোখ বেয়ে নামছে অশ্রুর ধারা। নীরব, শব্দহীন, কেবল ব্যথার ভাষায় কথা বলে। আজ সে পারছে না নিজের চোখের অশ্রু লুকাতে। একবার রুহি তাকায় রুহানের দিকে, অসহায় সেই চাহনি, চোখে জলের কুয়াশা। কিন্তু রুহানের চোখে করুণার লেশমাত্র নেই। সেই চোখে এখন শুধু প্রতিশোধের ঝড়। রুহি ধীরে ধীরে চোখ নামিয়ে নেয় রুহানের চোখ থেকে। চোখ নামিয়ে মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নেয় সে, যেন বুকের সমস্ত কষ্ট গিলে ফেলতে চাইছে। তারপর কাপা চোখ তুলে তাকায় একবার মিথিলা আর মিসমির দিকে, যেন মৌন আকুতি ছুড়ে দেয় ওদের দিকে। যেমনভাবে রুহি সবসময় ওদের ঢাল হয়ে দাঁড়ায়, আজ হয়তো ওরা একবার কিছু বলবে। কিন্তু না, মিথিলা আর মিসমি দুজনেই কাঁদছে, তবু একটি বারও রুহানের দিকে তর্জনী তোলেনি কেউ। এই নীরবতা, এই ভাঙা আত্মবিশ্বাসের মতো চোখগুলো রুহির বুকের ভেতরটা কেমন ফাঁকা করে দেয়। সে আবার জোরে জোরে শ্বাস নিতে থাকে। রুহানের চোখের দৃষ্টিতে তখন এক অদ্ভুত চঞ্চলতা, কিন্তু হাতের শক্তি সেই আগের মতোই। রুহির ব্যথা কমিয়ে দেয়নি একটুও। এইবার রুহির চোখ পড়ে রায়নের দিকে, যেন সে চাইছে ভাই হয়ে অন্তত সে একটা শব্দ করুক, কোনো ইশারায় হলেও রুহানকে থামিয়ে দিক। কিন্তু না, সবাই করুণ চোখে কেবল তাকিয়ে আছে, কিন্তু কেউ করুণা দেখাতে সামনে আসছে না। আর এই অবস্থা দেখে যেন কারো কারো চোখে জ্বলছে আনন্দের নেত্র। জিনিয়া, শ্রী আর রিয়া, তাদের চোখে শীতল পরিতৃপ্তি। তারা দেখছে এক দুর্বার মেয়ের নতজানু মুহূর্ত। এ যেন এক অলিখিত বিজয়। রুহির সাহস যেন একেবারে নিঃশেষ হয়ে গেছে। দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। এতক্ষণ শক্ত করে নিজেকে ধরে রাখলেও ঠিক সেই মুহূর্তে সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে। সে ধীরে ধীরে নিঃশব্দে মাথা রাখে রুহানের বুকে। তারপর রুহানকে কাপা কণ্ঠে বলে, আমি আসলে আমি সত্যি বুঝতে পারিনি, ছেড়ে দিন, ভীষণ লাগছে। কণ্ঠটা কাঁপছে, ঠোঁট দুটো শব্দের সঙ্গে কেঁপে উঠছে অসহায়ভাবে। বাকিরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। রুহি এভাবে রুহানের বুকে মাথাটা খায়। রুহান স্তব্ধ হয়ে যায়। তার চোখে এক মুহূর্তে জড়তা, বিস্ময়। বুকের কাছে অরণ্যভব করে রুহির শরীরের হালকা কাঁপুনি আর গড়িয়ে পড়া কাটার মতো অশ্রু, যা তার কালো টি শার্ট ভিজিয়ে দিচ্ছে নীরবে। রুহান তাকায় রুহির দিকে, চোখে এক মুহূর্তের স্থবিরতা। তারপর ঠোঁট একটু গোজ করে শ্বাস ছাড়ে সে, ধীর ভারী এক দীর্ঘ নিঃশ্বাস। তারপর ঠান্ডা অথচ হাড় কাঁপানো গলায় বলে, অতিরিক্ত বার বেড়ে গিয়েছিলে তুমি, খুব সাহস দেখাচ্ছিলে আমাকে। এখন সব সাহস কোথায় গেল? হ্যাঁ, ফার্দার আমার সামনেও আসবে না তুমি। আজকের মতো ছেড়ে দিলাম, তবে এটাই লাস্ট। নেক্সট টাইম এরকম করলে আই সোয়ার এর থেকেও খারাপ হবে। দাঁতে দাঁত চেপে বলছিল রুহান। শব্দগুলো যেন আগুন হয়ে ঝরে পড়েছিল বাতাসে। এই কথা বলেই হঠাৎ করে সে ধাক্কা দিয়ে রুহানকে ছেড়ে দেয়। কোনোভাবেই নরম হয়নি সে, যেন রুহির কাদা মুখ, অসহায়তা কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। রুহির শরীরটা হেলে পড়ছিল। ঠিক তখন মিথিলা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। কিন্তু রুহির চোখে কোনো কৃতজ্ঞতা নেই, বরং একরাশ অভিমান নিয়ে তাকায় সে মিথিলার দিকে। তাকিয়ে সজোরে এক ধাক্কা দেয় তাকে, কাপা গলায় বলে, একদম কাছে আসবি না, আমার দরদ দেখানো হচ্ছে আমায়। শব্দগুলো স্পষ্ট, কিন্তু কণ্ঠটা কাঁপছিল, চোখে জল, মুখে কঠিন অভিমান। বন্ধুর ছোঁয়াও তখন রুহির কাছে নিষ্ঠুর ঠেকছিল। মিথিলা স্তব্ধ, কিছু বুঝতে পারছে না। মিসমি এবার এগিয়ে আসে রুহির দিকে, ধীরে হাতে টান দেয় রুহির বাহুতে। রুহির সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাত সরিয়ে দেয়। তবুও মিসমি ব্যাগ থেকে পানির বোতল বের করে রুহির দিকে এগিয়ে দিয়ে বলে, পানিটা খেয়ে নে রুহি। রুহির কোনো উত্তর না দিয়ে রাগে গজগজ করতে করতে এক ধাক্কায় ফেলে দেয় বোতলটা। চারপাশে থম ধরে যায়, সবাই হতবাক। রুহান চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে রুহির দিকে।
চোখে প্রশ্ন, ঠোঁটে চাপা রাগ। সবাই ভাবছে রুহি যেন রুহানের সব রাগ মিথিলা আর মিসমির ওপর ঝাড়ছে। সবাই ভাবছে রুহি যেন রুহানের সব রাগ মিথিলা আর মিসমির ওপর ঝাড়ছে। মিথিলা আবার ধীরে রুহির বাহু ধরে ভেজা কণ্ঠে বলে,